এই বস্তাগুলো মাথায় তুলে নে। আমাকে দেখে কি চাষার ছেলে বলে মনে হয় নাকি আপনার? তোর বাপ ঠাকুরদা সবাই চাষি। দেখুন, আমি আপনাদের ছেলে লক্ষণ নই, আর আপনারা কে তাও আমি জানি না। লক্ষণ, এ আকাশের অবস্থা ভালো না তো রে। এ চল চল, এবেলা বাড়ি ফিরে যাই। এই তো হয়ে গেল বাবা, তুমি ওই গাছতলায় গিয়ে একটু বসো, আমি সেরে নি। বাজ দে না আজ, যা মেঘ ডাকছে, বাজ পড়া শুরু হলে আর দেখতে হবে না। এই তো আর 5 মিনিট, কাজটা শেষ করেই যাই। বেশ তাড়াতাড়ি কর তবে। এই বলে রতন তাদের ক্ষেতের সামনে একটা বটগাছের নিচে গিয়ে বসে। লক্ষণ এক মনে কাজ করছে। এর মধ্যেই হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, সেই সাথে মুহুর্মুহু বাজ পড়তে থাকে। লক্ষণ, আর মাঠে থাকিস না রে বাপ, এদিকে আয়। আসছি বাবা। লক্ষণ, লক্ষণ ওঠ বাবা, ওঠ। কিরে সাড়া দিচ্ছিস না কেন? ওঠ। হে ভগবান, এ তুমি কি করলে? আমার একমাত্র ছেলেটাকে এইভাবে আমার কাছ থেকে কেড়ে নিলে। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর রতন ছেলের মৃতদেহ বাড়িতে বয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রামের লোকেদের ডাকতে যায়। এ কি রতন কাকা, তোমার কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? আর বলিস না, আমার সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? কি হয়েছে খুলে বলো না। আমি আর লক্ষণ একটু আগে মাঠে কাজ করছিলুম, হঠাৎই হে ভগবান, এ তুমি কি করলে? আমার একমাত্র ছেলেটাকে এইভাবে আমার কাছ থেকে কেড়ে নিলে। আমার বংশের প্রদীপ, আমার লক্ষণ এভাবে ছেড়ে চলে গেল। এখন তোদের কাকিমাকে কি বলবো আমি বলতো? সত্যি এ কি অঘটন ঘটলো বলো তো? হ্যাঁ, আমার এত খারাপ লাগছে। তোরা তোরা আমার সঙ্গে একটু মাঠে যাবি বাবা। লক্ষণের দেহটাকে তো বাড়ি নিয়ে যেতে হবে। আমি এই বুড়ো শরীরে আর নিজের ছেলের মৃতদেহ বইতে পারবো না রে। তুমি কেঁদো না কাকা, আমরা তো আছি। আমরা তো তোমার ছেলেরই মতো। চলো এখন যাই মাঠে, চলো। রতন যখন ছেলে দুটিকে নিয়ে মাঠে এসে পৌঁছালো, তখন ওদের চোখে পড়ল এক অবাক করা দৃশ্য। এ কি কাকা, তুমি যে বললে লক্ষণ নাকি? হ্যাঁ রে, এ আবার লক্ষণের ভূত নয় তো? ওরে বাবা, চুপ কর চুপ কর, ওসব ভূত প্রেত বলে কিছু হয় না। চল সামনে গিয়ে দেখি। বাবা লক্ষণ, তুই বেঁচে আছিস বাবা? ভগবানের অশেষ কৃপা, আমার ছেলেটার কিছু হয়নি গো। কিন্তু বাজটা তো একেবারে তোর গায়ে পড়েছিল। তুমি বোধহয় দূর থেকে ভুল দেখেছো কাকা। বাজ হয়তো ওর আশেপাশেই পড়েছিল আর ও ভয় অজ্ঞান হয়ে গেছিল। আমি যে ওর বুকে হাত দিয়ে দেখেছিলাম, কোনো আওয়াজ ছিল না, নিঃশ্বাস। শুরু করুন, শুভকামনা। তুমি তো ঠিক করে খেয়াল করনি। আর যাই হোক, লক্ষণ যে বেঁচে আছে এটাই সুখবর। হ্যাঁ রে বাবা লক্ষণ, তোর কোথাও আঘাত লাগেনি তো? কিরে কথা বলছিস না কেন রে? হ্যাঁ, আসলে বাজটা কাছাকাছি পড়েছে তো, তাই মনে হয় ও একটু ভয় পেয়েছে। ওকে ওকে ঘরে নিয়ে গিয়ে একটু গরম দুধ খাওয়াও কাকা। হ্যাঁ ঠিক বলেছিস। চল বাবা ঘরে চল চল চল। এই বলে রতন তার ছেলে লক্ষণকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে লক্ষণের মা সবিতাকে সবটা জানাতে তিনি লক্ষণের সেবা শুশ্রূষা করতে ব্যস্ত হয়ে পড়েন। এই নে বাবা, দুধটা গরম গরম খেয়ে নে, দেখবি ভালো লাগছে। এস, আমি দুধ খাই না। কি বলছিস? গরুর দুধ খেতে তুই তো খুব ভালোবাসিস জানতাম। কখনোই না। শুধু দুধ কেন, আমি দুধের তৈরি কোনো জিনিসই খেতে পছন্দ করি না। তুই কেমন তোর কথা বলছিস লক্ষণ? কি তখন থেকে আপনারা লক্ষণ করছেন? আমি লক্ষণ নই। হ্যাঁ গো, তোমার ছেলে এসব কি বলছে? আর
ওর গলাটাও কেমন বদলে গেছে মনে হচ্ছে না? আমার মনে হয় অতিরিক্ত ভয় পেয়ে গেছিল তো, তাই ওই ঘোরটা এখনো কাটেনি বুঝলে, তাই এইসব বকছে। আর ওই বৃষ্টিতে এতক্ষণ ভিজেছে তো, তাই হয়তো সর্দি লেগে এমন শোনাচ্ছে। কে জানে বাবু, এরকম তো আগে দেখিনি। সর্দি তো আগেও লেগেছে তোমার ছেলের, কিন্তু এমন গলা তো কখনো হয়নি। আচ্ছা ছাড়ো ছাড়ো, বাদ দাও। বাবা তুই এখন ঘুমিয়ে পড়, রাতটা ভালো করে ঘুমোলে দেখবি কাল শরীরটা ভালো হয়ে গেছে। হ্যাঁ বাবা, শুয়ে পড়। ঘুম তো পেয়েছি, আমার ঘরটা দেখিয়ে দিন তো। লক্ষণের এমন অদ্ভুত আচরণে রতন ও সবিতা দুজনেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে, কিন্তু ওর শরীর খারাপ ভেবে কেউ কিছু না বলে ওকে ওর ঘরটা দেখিয়ে দেয়। হ্যাঁ গো, এত বেলা হয়ে গেল, এবার যে হাটে যেতে দেরি হয়ে যাবে গো, অনেকটা পথ। তোমার ছেলেকে ডাকো। আজ বাপু তুমি একাই চলে যাও, কাল ছেলেটা অত বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে, আজ বরং ও একটু বিশ্রাম নিক। আমি এই অশক্ত শরীরে এত ফসল হাটে নিয়ে যেতে পারবো বলে তোমার মনে হয়? তাহলে আজ আর গিয়ে কাজ নেই, ছেলেটাকে আজকে আর কিছু বলো না। না 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 না, আজ না গেলে বড্ড ক্ষতি হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, পরের হাটে কিছুই বিক্রি করতে পারবো না। কি ব্যাপার, কি এত কথা বলছেন কেন আপনারা? সকালবেলায় যে একটু ঘুমাবো তারও একটু উপায় নেই। ওই ওই ওই, ওই তো লক্ষণ, এসে গেছিস? এই চল চল, এই বস্তাগুলো মাথায় তুলে নে, হাটে যেতে হবে। আমি তুলবো বস্তা? আমাকে দেখে কি চাষার ছেলে বলে মনে হয় নাকি আপনার? এইসব তুই কি বলছিস কি লক্ষণ? তোর বাপ ঠাকুরদা সবাই চাষি, আজ তোর মুখে এসব কি কথা? তুই আমাদের আপনি করেই বা বলছিস কেন লক্ষণ? দেখুন, আমি আপনাদের ছেলে লক্ষণ নই, আর আপনারা কে তাও আমি জানি না। মানে এসব কি বলে চলেছিস বলতো কাল থেকে? হ্যাঁ গো, আমাদের ছেলেটার মাথা কি খারাপ হয়ে গেল নাকি গো? ও লক্ষণ, বাপ আমার, তুই তোর বাপ মাকে চিনতে পারছিস না? তুই নিশ্চয়ই আমাদের সঙ্গে মজা করছিস, তাই না? হ্যাঁ, এখন মজার সময় নয়, চল চল, দেরি হয়ে যাচ্ছে। আপনাদের একটা ভুল হচ্ছে, আপনারা একবার ঠান্ডা মাথায় আমার কথাটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন। চল চল তো, চল তাহলে ঘরে গিয়ে শুনি তোর কি কথা আছে। হ্যাঁ চলো তো দেখি। দেখুন, আমি আপনাদের এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা আপনাদের অবিশ্বাস্য লাগলেও বাস্তব ওটাই। কি বলতে চাইছিস? ভনিতা না করে খুলে বল দেখি। আপনাদের ছেলে লক্ষণ আর বেঁচে নেই, কাল বজ্রপাতে ওর মৃত্যু ঘটেছে। আমি বলেছিলাম তোমার ছেলের মাথাটা বিগড়েছে। হ্যাঁ রে, তাহলে তুই কে? আমি রামপুরের জমিদার প্রতাপচন্দ্রের নায়েব দীনবন্ধু। তাই বুঝি? তাই যে 24 বছর ধরে যে ছেলেকে নিজের কোলে পিঠে করে মানুষ করলাম, হঠাৎ একদিন সকালবেলা উঠে বলছে সে নাকি কোনো জমিদারের নায়েব, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? আমরা সব সময় চোখে যা দেখি তা সত্যি নাও হতে পারে। ঠিক যেমন আপনার যে শরীর রয়েছে তা আপনাদের ছেলে লক্ষণের হলেও আত্মাটা আমার, অর্থাৎ নায়েব দীনবন্ধুর। মানে তাহলে আমার ছেলের আত্মা? খুব সম্ভবত তার মুক্তি ঘটেছে। আমার যেহেতু এখন এই পৃথিবীতে একটা কাজ বাকি রয়ে গেছে, তাই আমার আত্মার মুক্তি হয়নি। তার মানে কাল আমি ঠিকই ভেবেছিলাম। হ্যাঁ, গতকাল বজ্রপাতে আপনার ছেলে লক্ষণের আত্মা শরীর ছাড়তেই আমি তার শরীরে এসে প্রবেশ করি। হ্যাঁ গো, লক্ষণ এসব কি ভুলভাল বলছে। তুমি ওকে কবরেজ মশাইয়ের কাছে নিয়ে যাও, উনি ওষুধ দিলেই সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও গিন্নি, ব্যাপারটা আমার কেমন যেন সন্দেহজনক ঠেকছে। ধরলাম আপনি নায়েব মশাই, তা আপনার কি কাজ বাকি আছে? তার জন্য আমাকে রামপুর যেতে হবে। জমিদার মশাইয়ের সাথে দেখা করে তবেই আমি সবটা বলবো। আপনি রাস্তা চেনেন রামপুরের? হ্যাঁ, কেন চিনব না? বেশ বেশ, চলুন তাহলে, তবে আমিও আপনার সঙ্গে যাব। তোমরা বাপ ছেলে মিলে কি শুরু করলে বলো দেখি? নিজের ছেলেকে আপনি করে বলছো, এখন আবার রামপুরে যাবে? শোনো গিন্নি, আমাদের লক্ষণ কোনোদিন রামপুর কেন, এ গ্রামের বাইরেও পা রাখেনি। দেখি উনি সঠিক পথে যান কিনা। তাছাড়া সেখানে কি কাজ বাকি আছে সেটাও তো দেখা যাক। বেশ, তাহলে আমিও যাব তোমাদের সঙ্গে। এই বলে
রতন, সবিতা ও লক্ষণরূপী নায়েব দীনবন্ধু রওনা দেয় রামপুরের উদ্দেশ্যে। প্রায় বিকেলের দিকে ওরা তিনজন এসে পৌঁছায় রামপুরের জমিদার বাড়ির সামনে। হ্যাঁ গো, তোমার ছেলে এই এতটা পথ চিনল কিভাবে? আমি বলছি তো, কিছু একটা ব্যাপার ঘটেছে। এখন চুপচাপ দেখো কি হয়। কি চাই তোমাদের? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি গুজগুজ করছো? আগে জমিদার বাবুর সঙ্গে একটু দেখা করার ছিল। না না, কোনো দেখা হবে না এখন, কাল সকালে আসবে। যাও, যা জমিদারকে গিয়ে বল তার নায়েব দীনবন্ধু দেখা করতে এসছে। ওরে, জমিদারের নায়েব দীনবন্ধু 5 মাস আগে মারা গিয়েছে। তা তোর কাঁধে কি ওই ব্যাটা নায়েবের ভূত চেপে ধরেছে নাকি? হ্যাঁ, যা যা, পালা এখান থেকে, যত সব পাগলের কারবার। তবে রে, তোর এত বড় সাহস যে তুই দীনবন্ধু মৈত্রের সঙ্গে এভাবে কথা বলিস? দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। একে এ কার গলা? বড্ড চেনা চেনা লাগছে তো। কেমন যেন দীনবন্ধু নামটা শুনলাম বলে মনে হচ্ছে। দেখি তো গিয়ে একবার। এ ব্যাপার কি প্রহরী? বাইরে এত চিৎকার চেঁচামেচি কেন? আগে জমিদার মশাই, কয়েকটা পাগল এসে জুটেছে, আপনার সঙ্গে নাকি দেখা করতে চায়। আগে জমিদার মশাই, আমি আপনার নায়েব দীনবন্ধু। ওরা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এ কি? নিজেকে পরিচয়ও দিচ্ছে আমার নায়েব বলে, কিন্তু দীনবন্ধু তো 5 মাস আগেই। না 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 না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ওরে, ওদের ভেতরে পাঠাও। আরে তুমি তো একটা বাচ্চা ছেলে। এ তল্লাটেও তোমাকে কোনোদিন আগে দেখেছি বলে তো মনে পড়ে না। তুমি আমার নায়েবকে চিনতে নাকি? আগে শুধু চিনতাম না, আমি আপনার নায়েব দীনবন্ধু মৈত্র। তোমার কি মাথা টাথা খারাপ নাকি এ ছোকরা? তুমি জানো আজ থেকে 5 মাস আগে দীনবন্ধুর মৃত্যু ঘটেছে? আর ও তোমার চেয়ে অন্তত 20 বছরের বড় ছিল। এসব কিছুই আমার অজানা নয় জমিদার মশাই, আর আমি যেটা বলছি সেটাও বাস্তব। এই ছেলে আপনাদের কে হয়? আগে জমিদার মশাই, ও আমাদের ছেলে লক্ষণ। তা নিজের ছেলের মাথার চিকিৎসা না করিয়ে এখানে নিয়ে এসেছো কেন? আগে জমিদার মশাই, গতকাল বিকেলে। ওঠ! হে ভগবান, হে তুমি কি করলে? আমার একমাত্র ছেলেটাকে এইভাবে আমার কাছ থেকে কেড়ে নিলে। বাবা লক্ষণ, তুই বেঁচে আছিস বাবা? ভগবানের অশেষ কৃপা, আমার ছেলেটার কিছু হয়নি গো। গতকাল বজ্রপাতে আপনার ছেলে লক্ষণের আত্মা শরীর ছাড়তেই আমি তার শরীরে এসে প্রবেশ করি। ধরলাম আপনি নায়েব মশাই, তা আপনার কি কাজ বাকি আছে? তার জন্য আমাকে রামপুর যেতে হবে। আপনি রাস্তা চেনেন রামপুরের? হ্যাঁ, কেন চিনব না? বেশ বেশ, চলুন তাহলে। তবে আমিও আপনার সঙ্গে যাব। বেশ, তাহলে আমিও যাব তোমাদের সঙ্গে। আজ এই রামপুরের পথ ওই আমাদেরকে চিনিয়ে নিয়ে এলো জমিদার মশাই, অথচ এর আগে ও কখনো এখানে আসেনি। এ তো অবিশ্বাস্য ব্যাপার। যদিও তোমার গলাটা অবিকল নায়েবের মতোই, তবুও মনে যদি এখনো অবিশ্বাস থেকে থাকে, আমি আরো প্রমাণ দিতে পারি। কি প্রমাণ? এই যেমন আপনার ছোট ছেলে বিজয় গত 1 বছর ধরে এক অজানা রোগে ভুগছে। পিতাপুরের জমিদারের সাথে জমি সংক্রান্ত মামলাটায় আমার মৃত্যুর ঠিক 2 দিন আগেই আপনি জিতেছেন। কথাগুলো ঠিক হলেও এই তো তুমি অন্য কারোর কাছ থেকেই জানতে পারো। বেশ, ওই যে আপনার সামনে যে খাতাটা রাখা রয়েছে, ওতে তো আমি জমিদারির হিসেব লিখতাম। ওর 13 নম্বর পাতায় চাষিপাড়ার মহেশের গত বছরের বকেয়া খাজনার হিসেব লেখা আছে, দেখে নিন। আরে সত্যি তো, এই ব্যাপারটা তো নায়েব ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব নয়, যদি না কেউ খাতাটা পড়ে থাকে। আপনি নিজে থেকে কোনো প্রশ্ন করতে পারেন জমিদার মশাই। হ্যাঁ হ্যাঁ, বেশ, বলো তো, তোমার মৃত্যুর ঠিক 1 মাস আগে আমাদের একটা ঝগড়া হয়েছিল। কি বিষয় নিয়ে হয়েছিল ঝগড়াটা? এসব বলে লজ্জা দেবেন না জমিদার মশাই। আপনি মনিব, আমি চাকর হয়ে ঝগড়া করতে পারি? কথা না ঘুরিয়ে যা বলছি সেটার উত্তর দাও। আগে
আমি ওই খাতাতেই 46 নম্বর পাতায় রমেনের খাজনার হিসেবে একটা বড়সড় ভুল করে ফেলেছিলাম। আপনি সেটা বলতে আমি অর্বাচীনের মতো আপনার মুখে মুখে তর্ক করেছিলাম, যদিও আপনি সেটা ক্ষমা দৃষ্টিতে দেখে একান্তেই আমার ভুল শুধরে দিয়েছিলেন। অসম্ভব, এটা হতে পারে না। এ কথা একমাত্র আমি আর নায়েব ছাড়া কেউ জানতো না। কিন্তু নায়েব যে ডাকাতদের হাতে মারা পড়েছিল। আজ্ঞে না জমিদার মশাই, আমাকে আপনার পালকি বাহকেরা খুন করেছিল। কি বলছো কি তুমি? আজ্ঞে হ্যাঁ জমিদার মশাই, সেদিন আপনার খাজনা তুলে ফেরার পথে অনেকটা বেলা হয়ে গেছিল। পালকি যখন জঙ্গলের পাশের রাস্তায়, তখন সন্ধে নেমেছে। নায়েব মশাই, একটু যদি জিরোতে পারতাম খুব ভালো হতো। আহ, জিরোবে কিরে? সন্ধে নেমেছে, এই জঙ্গলের পথ মোটেই ভালো নয়। আরো তাড়াতাড়ি পা চালা দেখি। এই বলে আমি ওদেরকে থামতে দিইনি। কিছুক্ষণ পর ওরা আবার বলে, নায়েব মশাই, আর এক পাও যে চলতে পারছি না, এবার একটু না জিরোলেই নয়। আহ, কি যে শখের শরীর তোদের! এটুকু পথ যেতে 10 বার জিরোতে হয়। একে রাত হয়ে যাচ্ছে, তাতে এই নির্জন জায়গায় সঙ্গে এতগুলো টাকা রয়েছে, এর মধ্যে আবার তোদের নাটক শুরু হয়েছে। যা, মিনিট 5 বিশ্রাম নিয়ে নে, যা। এরপর ওরা পালকিটা নামিয়ে রাস্তার পাশে এক বট গাছের তলায় গিয়ে বসল। এই অনামুখ নায়েবটা না হাড় বজ্জাত, আমাদের মানুষ বলে মনেই করে না। নিচে পালকিতে বসে থাকে তো আমাদের যে বইতে কত কষ্ট হয় তা আর কি করে বুঝবে? তা যা বলেছিস, তার উপরে ব্যবহার এত খারাপ, সব সময় দুধ চাই করতে থাকে। মাঝে মাঝে মনে হয় না গলা টিপে খুন করে দিই। তা শুভ কাজে আর দেরি কেন? মানে এই জঙ্গলে নায়েবকে খুন করে টাকাগুলো হাতিয়ে নি চল, আমাদের অভাব কিছুটা হলেও মিটবে, ওই নায়েবও শেষ হয়ে যাবে। আর জমিদার মশাইকে কি জবাব দেবো শুনি? আরে বলবো, ওই জঙ্গলে ডাকাতরা আমাদের আক্রমণ করে নায়েবকে মেরে সব টাকা নিয়ে পালিয়েছে, নিজেদেরও গায়ে হাত পায় এইটু কেটে ছড়ে নেব। কথাটা মন্দ বলিসনি, চল তাই করি। কিরে, আর কত জিরোবি তোরা? এখানে ঘুমিয়ে রাত পার করে যাবি নাকি রে? হ্যাঁ নায়েব মশাই, একটু বেরিয়ে আসুন, এই দেখুন না মদন কেমন করছে। আহ, আবার কি হলো? সত্যি বাবু, নাটকের শেষ নেই তোদের। আজ জমিদার বাবুকে তোদের নামে নালিশ করতেই হবে, যা বুঝেছি। কই দেখি কি হলো? কই রে, মদন কোথায়? বাকি দুজনেই বা কোথায়? এই তো আমরা। আপনাকে এই কথা না জানালে আমার মুক্তি ঘটছিল না জমিদার মশাই। গত 5 মাস ধরে তাই আমি ক্রমাগত দেহের সন্ধান করে চলেছি। ভাগ্যক্রমে এই দেহ পাই। এ কথা সত্যি যে পালকি বাহকেরা এসে বলেছিল ডাকাতের আক্রমণের ফলেই নাকি তোমার মৃত্যু ঘটেছে, কিন্তু এর পিছনে যে এত বড় একটা চক্রান্ত লুকিয়েছিল আমি তো তা জানতেই পারিনি। এবার আপনারাও বুঝতে পেরেছেন তো যে আপনাদের ছেলের দেহে আমি রয়েছি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা বিশ্বাস করেছি তোমাকে। তবে নিশ্চিন্ত থাকো নায়েব, তোমার খুনিদের উপযুক্ত শাস্তি আমি দেব। ওগো, আমাদের ছেলেটা সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে গেছে গো। হ্যাঁ, ওর আত্মা মুক্তি পেয়েছে, এবার যে আমারও যাওয়ার পালা। না 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 না, আপনি যাবেন না। আপনি আমার ছেলের শরীরে থাকলে আমার মনে হবে ছেলেটা বেঁচে আছে। যাবেন না। তা হয় না, আমি শুধুমাত্র আমার উদ্দেশ্য পূরণের লক্ষ্যে এ দেহ ধারণ করেছিলাম মাত্র। আমার কাজ শেষ, তাই আমাকে যেতেই হবে। আপনারা দুঃখ করবেন না। এলাম জমিদার মশাই। এই বলে লক্ষণের দেহ ছেড়ে দীনবন্ধুর আত্মা বেরিয়ে যায়, আর লক্ষণ আবার সেই মৃতদেহে পরিণত হয়। এরপর রতন ও সবিতা নিজের ছেলের সৎকার করে আবার নিজেদের গ্রামে ফিরে আসে।